রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত। আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়েই যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল। কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই, আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল, আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো তাহলে ভয়ের চোটেই মরে যেত। আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল। তার ধর থেকে মাথা আলাদা ছিল, আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল, যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না। এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে, আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল, আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা, যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধর থেকে আলাদা করে দেবে, আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে
একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল, কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো, আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেলল, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরও একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয়, আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপরে, এই তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল, আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল, যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল। ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধড় থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে, যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না, আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়। আরে এখানে এসে তো গেছি, কিন্তু জানি না কেন কোনো ফার্ম হাউসে খুঁজে পাচ্ছি না যেখানে আমরা অ্যাটলিস্ট 1 সপ্তাহ থাকতে পারবো। কথাটা তো একদম ঠিক, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ কোথাও না কোথাও আমরা বাসস্থান পেয়েই যাব। বাবু মশাই, আপনারা কি থাকার জন্য জায়গা খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম সূর্য মাইতি, আর আমি এখানকারই বাসিন্দা। আমাদের একটা পুরনো কিন্তু একটা আলিশান ফার্ম হাউস আছে, যেটা শহরের একদম কোণে রয়েছে। দুটো কাপলস তাদের হলিডে এনজয় করার জন্য মানালি গেছিল, যেখানে তারা কোথাও থাকার জন্য হোটেল রুম খুঁজে পাচ্ছিল না। কিন্তু একটা লোক তাদের কাছে আসে আর তাদেরকে এটা অফার করে বলে যে আপনারা চাইলে আমার বাড়িতে এসে থাকতে পারেন। ভাড়া প্রায় অর্ধেক ছিল, আর এতেও ভালো কথা এটা ছিল যে তার ফার্ম হাউস অনেক বড় আর আলিশান ছিল, কিন্তু প্রত্যেক সুন্দরতার পেছনে কোনো না কোনো মারাত্মক শক্তি লুকিয়ে থাকে। দেখুন সাহেব, এই বাড়ি তো যথেষ্ট ভালো, কিন্তু প্লিজ এখানে বেশি চিৎকার চেঁচামেচি করবেন না, আর বেসমেন্টের দরজাটা সব সময় বন্ধ রাখবেন। আমরা কি করব আর কি না করব এর চিন্তা আপনি করবেন না, আপনি আপনার ভাড়া পেয়ে যাবেন, এইসবে নাক গলাবেন না। সুশান্ত হোম ওনার সূর্য মাইতির কথাগুলোকে একেবারে এড়িয়ে দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আজ ট্রাভেলিংয়ের কারণে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, এই কারণে সবাই তক্ষুনি বিছানায় উঠে শুয়ে পড়ে। রাত 12টার সময় হঠাৎ করে জোরে গো গো আওয়াজ শুনতে পাওয়া গেল। কোনো জন্তু ছিল না যে জোরে জোরে গো গো করছিল, আর এই আওয়াজগুলো বারবার আসছিল। প্রিয়া, ওঠো, তুমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কিন্তু এই আওয়াজ খুব আজব আর ভীতিকর মনে হচ্ছে। কোনো আদমখোর জন্তু ছিল যার বারবার গো গো আওয়াজটা 4 জনের ঘুম নষ্ট করে দেয়, আর তারপর সবাই লিভিং এরিয়াতে পৌঁছে যায়। ও শিট, বাড়িওয়ালার 15টা মিস কল, এমনকি ঝড় এসে গেল।
ওই হাউসের ওনার ওকে 15টা মিস কল দিয়েছিল। গভীর আর ক্লান্তিকর ভরা ঘুম আর ফোন সাইলেন্ট থাকার কারণে ও ফোনটা দেখে উঠতে পারেনি। এই কারণে ও ওনারকে কল ব্যাক করলো। হ্যালো, আরে মাইতি বাবু, এমন কি হয়ে গেল যে আপনি এতগুলো মিস কল দিয়েছিলেন? সাহেব, আপনারা আজ ভুল সময় ভুল জায়গায় এসে গেছেন। আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিছু টাকার লোভে আপনাকে ওই ফার্ম হাউসের সত্যি কথাটা খুলে বলিনি। সবার প্রথমে আপনি গিয়ে বেসমেন্টের দরজাটা বন্ধ করুন, কারণ আমার পরে মনে করেছে যে ওই দরজা তো খোলাই রয়ে গেছে। ওই শয়তান ওখান থেকে যখন খুশি বেরোতে পারে। কে শয়তান? আপনি কি যা তা বলছেন? এই বলে ফোন নিজের থেকেই কেটে গেল। বাড়িওয়ালা খুব দরকারি একটা কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আফসোস আজ ভাগ্যটা ওদের সাথে ছিল না। কি হলো সুমিত? কি হয়েছে? বেসমেন্টের ব্যাপারে কথা বলছিলেন যে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও, না হলে ওই শয়তান ওখান থেকে যখন ইচ্ছে বেরিয়ে পড়তে পারে। এই মাইতি বাবুও না, এই জন্যই আমি ওর ওপর তখন রেগে গেছিলাম। এটা ইয়ার্কি করার সময় হলো নাকি? এরপরে আরো একটা জোর আওয়াজ পুরো ফার্ম হাউসে গর্জন করতে লেগে যায়। ভাই, তোমরা থামো, আমি জাস্ট এক্ষুনি দেখে আসছি যে বেসমেন্ট থেকে এই আওয়াজগুলো আসছে না তো। সুমিত দৌড়তে দৌড়তে বেসমেন্টের দিকে চলে যায় আর দরজা বন্ধ করার জন্য ও বেসমেন্টের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই সুমিতের একটা ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা শুনে সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। ও শিট! সুমিত, সুমিত! সবাই সুমিতকে আওয়াজ দিতে দিতে বেসমেন্টে গিয়ে পৌঁছে যায়। তখন তাদের হোশ উড়ে যায়। ওদের হাত, পা, জিভ সব একসাথে কাঁপতে শুরু হয়ে যায়। সুমিত, এসব কি হয়ে গেল ভগবান? চুপ হয়ে যাও নিধি, সত্যি এটা খুবই ভয়ঙ্কর, কিন্তু আমি এই শয়তানকে ছাড়বো না। এখনের জন্য শান্ত থাকো, কারণ হালকা আওয়াজ পেয়ে গেলে আমাদেরও একই অবস্থা হবে যেটা সুমিতের হয়েছে। ওরা সবাই সুমিতের আওয়াজ শুনে বেসমেন্টে গেল আর ওরা দেখলো একটা 7 ফুটের মনস্টার উল্টো দিকে ঘুরে সুমিতের ঘাড় ধরে কামড় দিয়ে যাচ্ছিল। গায়ে কাঁটা দিয়ে দেওয়া এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি 3 জন আস্তে আস্তে পেছনে যেতে লাগলো। ওরা 3 জন এখন এক্সিট গেটের কাছে পৌঁছে গেছিল, কিন্তু তখনই ওই মনস্টার একদম ওদের সামনে এসে উপস্থিত হয়ে যায় আর নিজের তরোয়াল দিয়ে সুশান্তের মাথাটাকে এক মুহূর্তে ওর শরীর থেকে আলাদা করে দিল। এর আগে ওই মনস্টার নিধি আর প্রিয়ার দিকে এগোতো, একটা বড় ফায়ার স্মোক ছিল, সেটা তখন পুরো ঘরে ছড়িয়ে যায়। এই জন্য সেই শয়তানটা পেছনে যেতে লাগলো। এমন মনে হচ্ছিল তার ওই জিনিসটার থেকে ভয় লাগছিল। তখনই দরজায় এসে দস্তক দিল। দরজা খোলো, এটা আমি, মাইতি। ওরা দুজন খুব বেশি ভয় পেয়ে গেছিল। দরজা খোলার পর ওরা বাইরে বাড়ির মালিককে দাঁড়িয়ে থাকতে দেখে। তারও এইসবের জন্য চোখে জল ছিল। ম্যাডাম, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। এটা যে শয়তানের সাথে আপনাদের মুখোমুখি হয়েছিল, ও আসলে এমন একটা শয়তান যে মানুষের দেহের পুরো রক্ত চুষে খেয়ে ফেলে। যদিও একটুও কারোর রক্তের গন্ধ পেয়ে যায়, তাহলে ও গো গো আওয়াজের দ্বারা তাকে নিজের কাছে ডাকে আর তাকে নিজের চারা বানিয়ে তার সাথে আসা প্রত্যেকজনকে মৃত্যুর ঘাটে পৌঁছিয়ে দেয়। হ্যাঁ, এমনিতে আজ রাইডিং এর সময় সুমিতের পা ছিলে গেছিল। হতে পারে যে সেই রক্তের গন্ধটাই ওই শয়তানটা পেয়ে গেছিল। হতে পারে নয়, এটাই হয়েছে। কিন্তু এই শয়তানকে আগুন আর তার ধোঁয়ার থেকে খুব ভয় পায়। এই হাউসের বেসমেন্টেই ওরা আসল আড্ডা, যেখানে ও লুকিয়ে থাকে আর তার শিকার করা শরীরগুলোকে ঝুলিয়ে রাখে।
চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এরপর থেকে ওরা তিনজন ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার ছাপ আজও তাদের জীবনে ঘাত লাগিয়ে বসে আছে, যে যদি সেই রাতে তাদের ভাগ্যে মৃত্যু লেখা থাকতো, তাহলে ওই মৃত্যু শয়তান তাদেরকে শেষে কি ভয়ঙ্কর মৃত্যু দিত। জয় পাটিয়ালা শহরে বাস করা একজন ব্যক্তি। একদিন জয় কোনো কাজে তার ঘরের কাছের মলে কিছু কেনার জন্য বার হয়। আর যখনই ও জিনিসপত্র কিনে বেরোতে লাগলো, তখন মলের ম্যানেজার তাকে বলে, স্যার, আপনি আমাদের লাকি কাস্টমার। এই জন্য আপনাকে আমাদের এই আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পাচ্ছেন স্যার, তাও আবার বিনামূল্যে। আপনি নিজের সাথে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারেন, তাকেও এই সেবা একদম ফ্রিতে দেওয়া হবে। আরে স্যার, ধন্যবাদ। স্যার, আপনার এই হোটেলটা কোথায়? আরে স্যার, আমাদের হোটেল গোবিন্দগড়ে আছে। স্যার, আপনাকে আজকে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরোতে হবে, কারণ এই অফার শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আধ ঘন্টার মধ্যে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। জয় ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। জয় নিজের সঙ্গে যাওয়ার জন্য নিজের খুবই ভালো বন্ধু সৌরভকে ফোন করলো। আর ভাই সৌরভ, কেমন আছিস? আমি তো ভালোই আছি ভাই, তুই বল, তুই আজ আমাকে কি করে মনে করলি? হ্যাঁ, আমি না গোবিন্দগড়ের আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পেয়ে গেছি, আর তাও ফ্রিতে। আর আমি নিজের সঙ্গে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারি। তাহলে তুই কি যাবি আমার সঙ্গে? আরে ভাই, এটা আবার জিজ্ঞেস করার কথা? কবে বেরোতে হবে বল? ব্যাস ভাই, তুই প্যাকিং করে নে, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি প্যাকিং করে তোর ঘরে চলে আসছি। তাড়াতাড়ি চলে আয় ভাই, আজ তো আমাদেরই মজাই মজা। সৌরভ নিজের প্যাকিং করে জয়ের ঘরে চলে যায়। মানির ঘরে পৌঁছতেই ওরা দুজন একটা গাড়িতে বসে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন দুজন গোবিন্দগড়ের অর্ধেক রাস্তায় এসে পৌঁছে যায়, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আরে ভাই, বর্ষাকাল না হয়েও বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? এক্ষুনি তো কিছুক্ষণ আগে আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল। কি জানি ভাই, আজ আবহাওয়াটার কি হয়ে গেল। কিন্তু তুই কেন চিন্তা করছিস? তোর ভাই আছে তোর সঙ্গে, দেখ তোকে কি করে এক নিমেষে গোবিন্দগড়ে পৌঁছে দেব। আরে ভাই, যখন তুই আমার সঙ্গে আছিস তখন আবার কিসের চিন্তা? কিছু দূর আগে যাওয়ার পর দুজনে সহুলি নামের এক গ্রামে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানো মাত্রই ওদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। আরে ভাই, এখন এই গাড়িটার কি হয়ে গেল? কি জানি ভাই, আজ আমাদের সঙ্গে কি হচ্ছে? প্রথমেই গ্রীষ্মকালে বৃষ্টি, আর এখন এই গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন ভাই কি করবি? কাছাকাছি তো কোনো মেকানিকও পাওয়া যাবে না, আর রাতও হতে চলেছে। যদি আমরা আজ রাত এই গ্রামেই কোনো থাকার জায়গা থেকে থেমে যাই। হ্যাঁ, এখন তো এমনটাই করতে হবে। দুজনে নিজেদের আশেপাশে দেখে, তারা একটা ব্যক্তিকে ওখান থেকে যেতে দেখতে পায়। তখন জয় ওকে জিজ্ঞেস করে যে, আরে ভাই শোনো, এখানে কাছাকাছি কোথাও থাকার জায়গা আছে যেখানে আমরা দুজন রাত কাটাতে পারবো? এখানে থাকার জন্য একটা হোটেল তো আছে, কিন্তু ওখানে থাকাটা কিন্তু খুব বিপজ্জনক, কারণ এটা বলা হয়েছে ওই হোটেলে প্রায় মৃতদেহদের দেখতে পাওয়া যায়, যারা মানুষদেরকে নিজেদের শিকারে পরিণত করে দেয়। আরে ভাই, কেন অন্ধবিশ্বাস ছড়াচ্ছ? এই মৃতদেহ, ভূত প্রেত কিছু সত্যি হয় না, সব কিছুই অন্ধবিশ্বাস। যদি তোমাদের এতই মরার শখ থাকে তাহলে যাও, আমার কি, এখান থেকে একটু আগে যাবে, তাহলে ওই হোটেল দেখতে পেয়ে যাবে। এইটুকু বলেই ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়। চল ভাই জয়, আমরা যাই এবার, একে দেখে তো কোনো পাগল মনে হচ্ছিল। ওই ব্যক্তির কথাগুলোকে এড়িয়ে দিয়ে দুজনে ওই হোটেলে গিয়ে পৌঁছে যায়। আর পৌঁছেই ওখানকার ম্যানেজারের কাছে নিজেদের জন্য রুম বুক করার জন্য বলে দিল। শোনো ম্যানেজার, আমরা দুজন আজকের রাতে এখানেই কাটাবো, তাই আমাদের দুজনের জন্য একটা রুম বুক করে দাও। আর বলো কত টাকায় থাকার জন্য আমরা রুম পেয়ে যাব? আমাদের শুধু আজ রাতের জন্যই দরকার। স্যার,
এখানে থাকা আর খাওয়া দাওয়া সব কিছু একেবারে ফ্রি। দুজনে ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। ম্যানেজার ওদের দুজনকে ওদের রুমের চাবি দিয়ে দেয় আর ওদের জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা লোককে ডেকে পাঠায়। ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে ম্যানেজারের কাছে চলে আসে আর ওই দুজনের জিনিসপত্র তুলে ওদের রুমে গিয়ে পৌঁছে দেয়। ওই ম্যানেজারকে দেখে আর ওখানে কাজ করা কর্মচারীদের দেখে জয়ের যেন একটু আজব মনে হলো। যখন দুজনে রুমে বসে থাকে তখন জয় বলল যে, ভাই সৌরভ, তোর কিছু আজব মনে হচ্ছে না? মানে যে ওই ম্যানেজারের আবভাব, এই হোটেলে যারা কাজ করে অদ্ভুত কর্মচারী, আর ওই ম্যানেজার তো আমাদের থেকে টাকাও নিল না। আরে ভাই, তুই একটু বেশি ভাবছিস। এরকম কিছুই নেই, গ্রামের লোকেরা এরকমই হয়। চল, আমার তো খুব খিদে পেয়েছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিক। সৌরভ খাবারের ব্যাপারে বলার জন্য ম্যানেজারের কাছে চলে যায়। শোনো ম্যানেজার, আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাদের খাওয়ার জন্য কিছু ভালো ভালো খাবার পাঠিয়ে দাও। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য আজ এমন খাবার পাঠাবো যেটা আপনি এর আগে কখনো খাননি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। আগে খিদে তো আমাদেরও খুব পেয়েছে, আপনি খেলে তবেই তো আমরা খেতে পারবো। এর মানেটা কি? মালিক, কিছুক্ষণ পরেই আপনি সব কিছু বুঝে যাবেন। আপনি নিজের রুমে চলে যান, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। সৌরভ নিজের রুমে ফিরে চলে যায়। কিছুক্ষণ পর হোটেলের ওয়েটার ওদের দুজনের খাবারের জন্য একটা ডিশ নিয়ে আসে। ওই ডিশ একটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এতে কি আছে? এতে আপনার জন্য খাবার আছে, আপনি এটা দেখলে তাহলে চিরকালের জন্য মনে রাখবেন। এইটুকু বলে ওই ওয়েটার ওখান থেকে চলে যায়। যখন জয় ডিশটাকে দেখার জন্য ঢাকনাটাকে সরিয়ে দেখে তখন ওখানে একটা ছেলের কেটে রাখা মাথা পড়েছিল। এটা দেখে দুজন খুব ভয় পেয়ে যায়। এটা কি? আমার প্রথম থেকেই হোটেলটা আজব লাগছিল, তুই আমার কথায় বিশ্বাস করছিলি না। হ্যাঁ ভাই, আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে আমি তোর কথা শুনে বিশ্বাস করিনি। এখন কি করব? কি করবো আবার? পালা এখান থেকে, নিজের প্রাণ বাঁচিয়ে। দুজনে নিজের জিনিসপত্র ওই রুমে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো। আর দৌড়তে দৌড়তে হোটেলের হলে গিয়ে পৌঁছে যায় আর গিয়ে দেখে যে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। আরে ভাই, কোথায় ফ্রির চক্করে ফেসে গেলাম ভাই। আরে কথা বলা বন্ধ কর আর পালা এখান থেকে, না হলে মৃতদেহগুলোর মতো আমরা মৃতদেহ হয়ে পড়ে থাকবো। দুজনে হোটেলের দরজার দিকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যানেজার হাতে কুড়ুল ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে। ম্যানেজার পুরোভাবে একটা চলতে পারা মৃতদেহকে পরিণত হয়েছিল। ম্যানেজার, তোমার এটা কি হয়ে গেল? তোমার এই অবস্থা কি করে হয়ে গেল? সৌরভ মনে হয়ে মরে গেছে, আর মরে যাওয়ার পর জম্বি হয়ে গেছে। এখনো আমাদের কোনো কথা শুনতে পাবে না। আমাদের এখান থেকে যে কোনোভাবে বেরোতে হবে, না হলেও আমাদেরকে নিজের মতোই বানিয়ে দেবে। যখনই দুজন ওখান থেকে পালানোর চেষ্টা করে ওখান থেকে আরও অনেক মৃতদেহ আসতে লেগে যায়, আর ওরা জয় আর সৌরভ দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর সুযোগ পেয়ে ম্যানেজার হানির ওপরে কুড়ুল দিয়ে হামলা করে দেয়। সৌরভ! আরে ম্যানেজার, তুমি এটা কি করলে? আমার বন্ধুর ওপর কেন হামলা করলে? আসলে আমরা তোমাদের কি ক্ষতি করেছি? জয়, জয় আমার বন্ধু, আমাকে বাঁচিয়ে নে এই ভূতগুলোর থেকে, না হলে এরা আমাকে একেবারে প্রাণে মেরে ফেলবে। যখনই জয় সৌরভকে বাঁচানোর জন্য সামনে চলে আসে তখনই ম্যানেজার ওর উপরেও কুড়ুল দিয়ে হামলা করে দেয়। আর দেখতেই দেখতে জয় ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। তারপর ম্যানেজার আবার একবার সৌরভের ওপর হামলা করে, ওকেও শেষ করে দেয়। তারপরের দিন হোটেলের দরজায় কেউ ঠকঠক করে। কয়েকটা ভ্রমণকারী হোটেলে থাকার জন্য চলে আসে। যখনই হোটেলের দরজা খুলে যায় তখন সেই ম্যানেজার যে জম্বি হয়ে গেছিল সে একদম ঠিক হয়ে যায়, আর ওই ভ্রমণকারীদের
স্বাগত জানাই। নমস্কার স্যার, আপনাদের স্বাগত জানাই আমাদের এই আলিশান হোটেলে। আমরা আপনাদের এমন সার্ভিস দেব যে আজ পর্যন্ত আপনাদের আর কেউই দেয়নি হবে। যখনই ভ্রমণকারীরা ভেতরে যায় তখন ওখানে সব কিছু একেবারে ঠিক ছিল। না কোনো মৃতদেহ ছিল, আর না রক্তের একটা ফোঁটাও ওখানে পড়েছিল। আর সৌরভ আর জয়, যাদের মৃতদেহরা মিলে মেরে দিয়েছিল, তারাও একদম ঠিক দেখাচ্ছিল, আর সেই হোটেলেই কর্মচারী হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল।